বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগতম। বিপ্লব দাস। 2021 সালে বিধানসভা নির্বাচনে ঝড়ের গতিতে উঠে এসেছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আইএসএফ। আমি দেখেছিলাম যে সেই আইএসএফ এইবারে লোকসভা নির্বাচনে এত ঝিমিয়ে পড়েছে কেন? তাহলে কি তাদের নীতিতে ভুল ছিল, বা হঠাৎই বলে যে আহ কখনো কখনো প্রদীপ দপ করে জলে আবার দপ করে নিভে যায়? সেই অবস্থা কি আইএসএফ এর? আমরা দেখেছিলাম যে 2021 সালের নির্বাচনের আগে নওশাদ সিদ্দিকী নেতৃত্বে যেভাবে আইএসএফ বিভিন্ন জায়গায় সংখ্যালঘু মানুষ তো বটেই, সেই সঙ্গে বিভিন্ন প্রায় 8-9টি বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়ে যে জোট তৈরি হয়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কিন্তু এই রাজ্য রাজনীতিতে একটা প্রভাব বিস্তার করেছিল। শুধু তাই নয়, আমরা দেখেছিলাম সেই সময় ব্রিগেডের সমাবেশে অধীর চৌধুরী যখন বক্তৃতা করছেন, সেই সময় নওশাদ সিদ্দিকী মঞ্চে ওঠায় তার বক্তৃতা থামিয়ে দিয়েছিলেন মোহাম্মদ সেলিম। আমরা সেই ছবিও দেখেছিলাম যে সেই সময় সিপিএম আইএসএফ কে সঙ্গে নিয়ে এই রাজ্যের বেশ কিছু জায়গায় বেশ সাফল্য, অর্থাৎ তাদের যে ভোটের যে পার্সেন্টেজ, 70%, সেই হিসেবে বেশ ভালো ফল করে। শুধু তাই নয়, 2021 সালের নির্বাচনে ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে সেই প্রায় 1 লাখের বেশি ভোটে নওশাদ সিদ্দিকী জয়ী হয়ে আসেন, এবং বাম কংগ্রেসের কোনো প্রতিনিধি 2021 সালে বিধানসভায় না থাকলেও একমাত্র প্রতিনিধি আইএসএফ এর নওশাদ সিদ্দিকী হন। ঠিক তারপরে যে ঘটনাগুলো নজর কেড়েছিল, এবং প্রতিদিন আইএসএফ সংবাদ মাধ্যমের পাতায়, সংবাদ মাধ্যমের টিভির পর্দায় আইএসএফ এর নানা খবর দেখা যেত। কিন্তু এই লোকসভা নির্বাচনে যে 7টি পর্ব শেষ হতে চলছে, কোথাও কিন্তু আইএসএফ এর সেই জারি জুরি যেন শেষ হয়ে গেছে। আমরা কি দেখছি যে লোকসভা নির্বাচন শুরুর, অর্থাৎ ঘোষণার মাস 6-7 আগে, মানে 2023 সালের শেষ দিকে নওশাদ সিদ্দিকী ঘোষণা করেছিলেন যে তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হবেন, এবং তারপরে তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়ে তিনি তার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে পরাজিত করবেন। এবং তাই নিয়ে রাজ্য রাজনীতি যে একটা উত্তাল হয়ে উঠেছিল, যে মানুষের মনে কৌতূহল ছিল যে সত্যি সত্যি নওশাদ সিদ্দিকী আর ডায়মন্ড হারবারের প্রার্থী হলে কি হতে চলেছে। সেই সঙ্গে বিজেপির তরফ থেকেও বলা হয়েছিল যে যদি নওশাদ সিদ্দিকী প্রার্থী হন, তাহলে এই কেন্দ্রে, ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃতীয় হবে, সেই কথাও বলা হয়েছে, এবং তারাও এমন প্রার্থী দেবেন যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়। কিন্তু বাস্তবে কি দেখলাম, যে প্রথমত যে আইএসএফ যে নীতি নিয়েছিল, তাদের যে ঘোষণা, তাদের যে বিশ্বাসযোগ্যতা মানুষের মনে তৈরি হয়েছিল, এবং নওশাদ সিদ্দিকীকে দেখে যে সমস্ত সংখ্যালঘু ছেলেমেয়েরা, অর্থাৎ এই প্রজন্মের ছেলেমেয়েরা তার সভা সমাবেশে ভিড় জোটাতেন, তার কথা শুনতে ভিড় জোটাতেন, তাদের এখন সেই উৎসাহ কিন্তু নেই, সেই উৎসাহ তারা হারিয়ে ফেলেছেন। আরো একটি বড় কারণ সেটি হচ্ছে যে এই যে বাম কংগ্রেসের সঙ্গে আইএসএফ এর জোট, যদিও কংগ্রেস এর সঙ্গে জোট আইএসএফ এর হয়নি গত 2021 সালের নির্বাচনে, কিন্তু বামেদের সঙ্গে জোট হয়েছিল, বিশেষ করে সিপিএম এর সঙ্গে।
সেই সিপিএম এর সঙ্গে তারা এমন দর কষাকষি করলো, বিশেষ করে প্রথমত যাদবপুর নিয়ে। যাদবপুর কেন্দ্রে তারা চেয়েছিল সিপিএম এর তরফে যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রার্থী হয় তাহলে তারা সেখানে সমর্থন দেবে বামে। এছাড়া অন্য কেউ প্রার্থী হলে তাহলে প্রয়োজনে যাদবপুর তাদেরকে ছাড়তে হবে। এটা যেমন একদিকে, অন্যদিকে দীর্ঘ টানা পড়েন এই ডায়মন্ড হারবার নিয়ে সত্যি কি নওশাদ সিদ্দিকী দাঁড়াচ্ছেন, মানুষের যেমন একটা কৌতূহল ছিল, অন্যান্য দলের যেমন একটা কৌতূহল ছিল, তেমনি আইএসএফ এর মধ্যেও একটা কৌতূহল ছিল সারা রাজ্য জুড়ে। এই নওশাদ সিদ্দিকী সত্যি সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইতে নামেন কিনা। কিন্তু দেখা গেল কোনো এক অজানা কারণে তারা তো বামেদের সঙ্গে জোট ভেস্তেই দিলেন। সেই সঙ্গে যেটা করলেন যে নওশাদ সিদ্দিকী বললেন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা বাংলা জুড়ে তাকে প্রচার করতে হবে। তিনি শুধুমাত্র ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়িয়ে সেখানে বন্দী হতে চান, অর্থাৎ সেখানে আটকে থাকবেন। প্রার্থী হলে সেখানে তাকে সময় দিতে হবে। তিনি চাইছেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে তিনি প্রচার করবেন। কিন্তু সেই সঙ্গে বামেদের সঙ্গে জোট সম্পর্ক তারা ছিন্ন করলেন। আর তারপরেই আমরা দেখতে শুরু করলাম গত 23শে এপ্রিল নওশাদ সিদ্দিকী প্রথম ভাঙড়ে তার সভা করেছেন। 23 এপ্রিলের সেই সভায় প্রচুর আসন খালি ছিল, সেরকম ভাবে ভিড় হয়নি। 23 এপ্রিল প্রথম সভা, ভোটের প্রথম সভা করেছিলেন ভাঙড়ে, ভাঙড়ের মতো জায়গায়। আর এই ভাঙড়েই তৃণমূলের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি অনেকটা কাজে লেগেছে। কারণ কি, একদিকে আরাবুল বনাম কাইজার আহমেদ, আরাবুলকে গ্রেপ্তার করিয়ে সেখানকার যে মানুষের আরাবুলের প্রতি একটা নেগেটিভ ইম্প্যাক্ট ছিল, সেই নেগেটিভ ধারণা, অর্থাৎ আরাবুল বাহিনীর বিরুদ্ধে যে সরকারের ব্যবস্থা নেওয়া এবং সেখানে শওকত মোল্লাকে দায়িত্ব দিয়ে কাইজার এবং অন্যান্য যারা ছিলেন তাদেরকে দলের সংগঠনের তরফ থেকে তাদেরকে চেপে দেওয়া হয়েছে। এবং সেখানে ধীরে 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 আইএসএফ যারা করেছিলেন যে ক্ষোভ আরাবুলের বিরুদ্ধে, এবং এই ক্ষোভের কারণে ভাঙড় যে হাতছাড়া হয়েছিল, লোকসভা ভোটের আগে তৃণমূলের কিন্তু এই স্ট্র্যাটেজি কাজে দেয়। এবং সেই ভাঙড়ে দেখা যাচ্ছে যে বহু আইএসএফ সমর্থক যারা বিক্ষুব্ধ হয়ে, আরাবুলের প্রতি বিক্ষুব্ধ হয়ে যারা আইএসএফ করেছিলেন, তারা ধীরে ধীরে তৃণমূলে ফিরে এসেছেন। এবং আরো একটি বিষয় যে সেখানকার যারা বামেরা, বাম সমর্থক যারা, তারাও ওই বিষয়টিকে সেভাবে মানতে পারেননি যে বামেদের সঙ্গে একদিকে জোট এবং অন্যদিকে মানে দীর্ঘদিন ধরে তিনি বাজার গরম করেছেন, নওশাদ সিদ্দিকী বাজার গরম করেছেন যে ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। কোনো এক অজানা কারণে তিনি সেই বিষয়টাকে দীর্ঘ দিন ধরে ঝুলিয়ে রেখে একদম শেষ মুহূর্তে এসে তিনি বলছেন যে না, ডায়মন্ড হারবারে কেন, কোথাও তিনি প্রার্থী হবেন না। তিনি স্টার ক্যাম্পেনার, অর্থাৎ তিনি রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচার করবেন। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন আইএসএফ এর যে প্রচার সভায় সেটা পুরোটাই স্তীমিত হয়ে গেছে। আইএসএফ এর যে একটা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল 2024 সালের লোকসভা নির্বাচনে, হয়তো নওশাদ সিদ্দিকী নিজে প্রতিদ্বন্দ্বিতা করে যেরকম তিনি আরাবুল বাহিনীকে দমন করতে পেরেছেন ভাঙড়ে, তেমনি হয়তো ডায়মন্ড হারবারে তিনি দাঁড়িয়ে একটা শক্তপোক্ত লড়াই করবেন। কিন্তু এই লড়াই না হওয়ায় একটা হতাশ। অর্থাৎ রাজনীতিতে একটা কথা বলে যে ভবিষ্যৎ চিন্তা না করে যদি পা ফেলতে যায়, এবং রাজনীতির পিচ খুব শক্ত পিচ, এই পিচ ধরে রাখা কঠিন লড়াই। কখনো হয়তো দেখা যায় রাজনীতিতে প্রচুর সাফল্য, কিন্তু যখন ব্যর্থতা আসে সেই ব্যর্থতাকে সঙ্গী করে আবার পুরনো অবস্থায় ফিরে যাওয়া খুব কঠিন। তাই এই যে বলছিলাম প্রথম শুরুতেই যে আইএসএফ এর যে উত্থান ওই সন্তের প্রদীপের মতো হঠাৎ করে ধরানো হলো এবং হঠাৎ করে নিভে গেল। এইবার লোকসভা ভোটে আইএসএফ এর ভোট পার্সেন্টেজ কি হয় সেদিকে কিন্তু সকলের নজর রয়েছে। শুধু তাই নয়,
আগামী দিনে আইএসএফ কি আর এই বাংলার রাজনীতিতে তাদের দলের গোলকে খুঁজে পাবে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেল রাজনৈতিক মহলে। এবং রাজনৈতিক বিশ্লেষকদের আহ মতে যে তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি দুর্ব্যবহারের অভিযোগ কিছুটা সামাল দিতে পেরেছে আরাবুলের অবর্তমানে। আর এক নেতা কাজার আহমেদ কেউ নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, ফলে দলে কোন্দল কমেছে। এবং শওকাত মোল্লার হাতে, যেটা বলছিলাম, শওকাত মোল্লার হাতে দায়িত্ব আসার ফলে আহ দলের মুখ বদল হয়েছে। এবং যেটা বিষয় যে এর ফলে এই যে ভাঙর, তৃণমূল কিন্তু এবারে লোকসভা ভোটে হয়তো ভাঙর পুনরুদ্ধার হয়ে যাবে, কারণ এই ভাঙর থেকেই প্রতিবারে ব্যাপক লিড দেয় তৃণমূল কংগ্রেস। যাদবপুর কেন্দ্রের মধ্যে ভাঙর আসনটি রয়েছে। এবং এবার দেখা যে শুধুমাত্র ভাঙরে আইএসএফ প্রার্থী যিনি হয়েছেন নূর আলম, তিনি কতটা তিনি লড়াই দিতে পারেন এবং সত্যি সত্যি আহ কতটা, যদিও নওশাদ সিদ্দিকী এই বিষয়ে বলছেন যে তার দলের ক্ষয় হয়নি, ভোটের প্রচারে তিনি গোটা রাজ্যে দৌড়ে বেড়াচ্ছেন। ভাঙড়ে তিনি দুটো সভাতে অভূতপূর্ব সাড়া পেয়েছেন এবং তাদের জোশ একরকমই হয়েছে। এই জোশ খুব আর খুব সত্যি কি একই রকম? আমরা সেদিকেই নজর রাখবো। ঠিক 4 জুন দেখা যাবে যে আইএসএফ এর এই জোশ সত্যি সত্যি এই রাজ্যের ভোটের রাজনীতি যেরকম 2021 সালে, এবং শুধু তাই না, পঞ্চায়েত নির্বাচনে যদি আমরা দেখি, পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে কিন্তু দাঁতে দাঁত চেপে লড়াই দিয়েছিল এই আইএসএফ। সে পঞ্চায়েত নির্বাচনে আহ আরাবুল ইসলামকে টেবিলের তলায় লুকাতে হয়েছিল। আইএসএফ কর্মী সমর্থকরা যেভাবে দাঁতে দাঁত চেপে লড়াই দিয়েছিলেন, রাত ভোর বোমাবাজি হয়েছিল ভাঙড়ে বিভিন্ন এলাকায়। তো সেইখানটা থেকে, এবং দু তিনজনের মৃত্যু হয় ভাঙড়ে, তাদের মধ্যে আইএসএফ কর্মীও রয়েছে। কি এমন হলো? অর্থাৎ এই যে জোশ, এই জোশটাকে ধরে রাখার জন্য যে পরিকল্পনা রাজনীতিতে প্রয়োজন ছিল, এটা কি পরিকল্পনার অভাব, বা রাজনৈতিক অপরিপক্কতা যেটা বলা হয়, রাজনৈতিক অপরিপক্কতার কারণেই কি আইএসএফ এর এবার লোকসভা ভোটে জোশটা হারিয়ে গেল? আগামী দিনে কি হবে ওই বললাম, 4 জুন নজর থাকবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগবে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।